ইউক্রেন যুদ্ধে পরিস্থিতি ধীরে হলেও নিশ্চিতভাবে বদলাচ্ছে। যুদ্ধক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে ন্যাটো। যুদ্ধে কোণঠাসা হয়ে পড়ছে ন্যাটো সমর্থিত ইউক্রেন। চলতি সপ্তাহে পূর্ব ইউক্রেনের ডমচক্স এবং সুমি এলাকায় ইউক্রেনের আরও অন্দরে রাশিয়ার বাহিনী। রাজধানী কিভ সহ প্রায় সমস্ত শহরাঞ্চলে চলছে ড্রোন হানা। ড্রোনের ভয়ে ইউক্রেনীয়রা পাতাল রেলের সুড়ঙ্গে আশ্রয় দিচ্ছে। আমেরিকা, ব্রিটেন, পশ্চিম ইউরোপ সব রকমভাবে ইউক্রেনকে সহায়তা দিলেও রাশিয়ার অগ্রগতি ঠেকাতে পারছে না। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে। আশিস দা, আমরা দেখেছি যে কখনো সৌদি আরব বা ইস্তাম্বুলের তরফে বিভিন্ন দেশের তরফে শান্তি আলোচনা করা হলেও রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ তা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, এবং রফা সূত্র কি কোনোভাবে বের করা সম্ভব হচ্ছে না এখনো পর্যন্ত? কোন পর্যায়ে দাঁড়িয়ে? দেখো, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের যে সব শেষ গতি প্রকৃতি যেটা আমাদের কাছে আসছে, সেটা খুব ধীর কিন্তু নিশ্চিতভাবে পৃথিবীতে শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। তার কারণ, যুদ্ধ যখন শুরু হয়েছিল, যুদ্ধ কেন শুরু হয়েছিল, তার কারণ ইউক্রেনের শাসক জেলেনস্কি তিনি ন্যাটোতে যোগ দিতে চেয়েছিলেন। ন্যাটো হচ্ছে আমেরিকার নেতৃত্বে সামরিক জোট, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যার মধ্যে আমেরিকা এবং পশ্চিম ইউরোপের শক্তিধর দেশগুলো আছে। রাশিয়া বলেছিল যে রাশিয়ার সীমান্তে থাকা একটি দেশ, যেটা কয়েক দশক আগেও যুক্ত সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, তারা যদি রাশিয়ার শত্রু সামরিক জোটে যোগ দিতে চায় সেটা রাশিয়া মানবে না। এই নিয়ে বিরোধের শুরু, কিন্তু ন্যাটো ইউক্রেনকে তাদের সংগঠনে অন্তর্ভুক্ত করার ব্যাপারে অনেকটা এগিয়ে যায়। জেলেনস্কিও সেই দিকে এগোন। এই পরিস্থিতিতে 2022 সালে এই যুদ্ধটা শুরু হয়েছে। তাহলে যুদ্ধটা যখন আমরা বলছি রাশিয়া বনাম ইউক্রেন, আসলে যুদ্ধটার চরিত্র হচ্ছে রাশিয়া বনাম মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ইটালি, ফ্রান্স সহ প্রায় পুরো ইউরোপ। তাহলে পুরো ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কোটি কোটি ডলারের অর্থ সাহায্য দিয়েছে, কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে, কোটি কোটি ডলারের খাদ্য এবং অন্যান্য সহায়তা দিয়েছে। সেই জন্যই যুদ্ধটা 3 বছর চলছে। তা না হলে এই যুদ্ধটা 7-10 দিনের বেশি চলার কথা ছিল না। কিন্তু 3 বছর ধরে যুদ্ধ চলবার পরে আজকে যুদ্ধের গতিটা ঠিক কীরকম? ধীরে ধীরে দেখা যাচ্ছে ইউক্রেনের ভেতরে ক্রমশ আরও বেশি করে ঢুকে পড়ছে রাশিয়ান বাহিনী। এই মুহূর্তে ইউক্রেনের 4 ভাগের 1 ভাগ রাশিয়ার দখলে। রাশিয়ার একটুখানি এলাকা, সেটাকে কুর্স্ক বলা হয়, সেই এলাকায় ইউক্রেনের বাহিনী বলতে কিন্তু মনে রাখতে হবে ন্যাটো সমর্থিত ইউক্রেন, অর্থাৎ আমেরিকা, পশ্চিম ইউরোপ সহ বড় বড় শক্তিগুলো সমর্থিত ইউক্রেন, তারা রাশিয়ার এই কুর্স্ক অঞ্চলে খানিকটা ঢুকে পড়েছিল। কিন্তু সর্বশেষ খবর হচ্ছে কুর্স্ক থেকে রাশিয়া তাদেরকে ঠেলে বার করে দিয়েছে। এই পরিস্থিতিতে অনবরত ইউক্রেনের সব কটা শহরে, রাজধানী কিভ সহ পরপর ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। এবং এমন অবস্থা হচ্ছে যে কিভে এবং অন্য শহরে যাত্রীরা বিভিন্ন সময়ে ভয়ে মেট্রো রেলের, পাতাল রেলের সুড়ঙ্গে আশ্রয় নিচ্ছেন ড্রোন হামলা থেকে বাঁচবার জন্য। যদিও উল্টো ছবিটাও আছে। ইউক্রেনের পাঠানো কিছু কিছু ড্রোন, এই ড্রোনগুলো মূলত আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্সের সরবরাহ করা ড্রোন। এই ড্রোনগুলো রাশিয়ার ভেতরে হামলা চালাচ্ছে। এই 2 দিন আগেই মস্কো এয়ারপোর্টের কাছে এরকম কয়েকটি ড্রোন আছড়ে পড়েছিল, এটা ঠিক। কিন্তু যুদ্ধে তো স্থল যুদ্ধটাই প্রধান। কে কার জমি কতটা দখল করতে পারবে, সেই স্থল যুদ্ধে ধীরে ধীরে হলেও ইউক্রেন একটা পরাজয়ের সামনে চলে যাচ্ছে। আমেরিকা যতই চেষ্টা করুক যে করে হোক এই পরিস্থিতিতে যুদ্ধটা থামিয়ে দিয়ে যে যেখানে আছে সেই যেখানে দাঁড় করাক,
রাশিয়া কিন্তু বলছে যে এই যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সুতরাং এই যুদ্ধের একটা বেনিফিট, এই যুদ্ধের একটা সুফল রাশিয়া ঘরে না নিয়ে কেন যুদ্ধ থামাবে, এটাই পুতিনের আসল মনোভাব। সেই দিক থেকে দেখলে বিশ্বের ভারসাম্য বদলে যাচ্ছে। এতদিন মনে করা হতো আমেরিকা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বড় শক্তিধর দেশ, তার হাতের মাসল সবথেকে মোটা, কিন্তু আজকে ধীরে ধীরে তা বদলে যাচ্ছে। আজকে একটা নতুন দুনিয়ায় আমরা প্রবেশ করছি, যেখানে দুটো তিনটে শক্তি কেন্দ্র তৈরি হচ্ছে, যে শক্তি কেন্দ্রগুলো প্রায় সমান ক্ষমতাধর এবং সারা বিশ্ব জুড়ে রয়েছে যুদ্ধের উত্তেজনা। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে।